ওরে দেখতে পাইতেছেন, ও আমার নিজের আপন স্বামী হয়ে আমারে বলে কি আমি নাকি ব্যবসা করি। এই অপবাদ দিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় দীর্ঘদিন। প্রচন্ড মানসিক চাপে যেই সময় আমি ভাঙ্গা পড়ি, সেই সময় আমি সিদ্ধান্ত নেই যে ওর সাথে আমি আর থাকবো না। এবার আমি আমার বাবা মার কথা অনুযায়ী নতুন কাউরে নিয়ে নতুন ভাবে লাইফটাকে না না এনজয় না, করব। এখন এখানে কথা আছে। আমি কি মানে পুরাটা দোষ যে আমারে দিলা, আসলে কি আমি কেন বলছিলাম এই কথাটা এটা বলবো না? কেন, আগের পার্ট গুলো দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে। না, আসলে ঘটনাটা হয়েছে কি, ওরে যে সময় হচ্ছে মানে এখান থেকে আমাদের নাটোর থেকে হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হলো। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ঢাকা থেকে আবার বরিশালে নিয়ে গেছে, ভালো কথা। কিন্তু ওইখানে কথা যাওয়ার ছিল সময় যে, ঢাকা থেকে এক সপ্তাহ পরেই ও আমার নিয়ে যাবে। হ্যাঁ, আমি ঢাকা থেকে ওরে ১ সপ্তাহ পর নিয়ে আসার কথা ছিল। কিন্তু ওরে ঢাকা থেকে হচ্ছে বরিশাল নিয়ে যাওয়া হইলো। মোবাইলটা হারায় গেল। যাওয়ার পরে এখন ওর সাথে আমি কোনো কথা বলতে পারতেছি না। ওর মায়ের ফোন দিয়েও আমারে কথা বলতে দেয় না। এদিকে মানে বলে যে নেটওয়ার্কের সমস্যা। এখন যেখানেই যায় যখনই কল দেয় তখনই নেটওয়ার্কের সমস্যা। এটা তো আর আমি তো বুঝি যে আসলে কি। যাই হোক, ওর সাথে কথা বলতে দেয় না। আমার তো মানে মাথা-টাথা সব কিন্তু খারাপ ওটা হয়ে যাইতেছে। বুঝতেছে যে আমি কিছু করি নাই, তাও আমারে সবসময় বলতো আমি নাকি ব্যবসা করি, এইভাবে আমারে মানে ক্রিটিসাইজ মূলক কথাবার্তা বলতো। কিন্তু ও কিন্তু জানে যে আমি খুব ছোট, আরে আমি কখনো মানে ঠকাবো না, কারণ আমি ওর উপর মানে প্রচন্ড লয়াল। কিন্তু ওই সময় তো মনে করো তুমি সুযোগ পাইছো, সুযোগ পাওয়ার পরেও আমার সাথে কল দাও নাই গো। তুমি জানো যে আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না গো এক আমি সেকেন্ডও। সুযোগ পাইছি মানে ফোনে কি টাকা থাকতো নাকি? আর টাকা কাইটা গেলে আমার মায়ে বুঝতেই পারতো। আমি এমন একটা মানুষ ছিলাম ওই সময়, টাচ ফোন তো দূরে থাকে, আমি বাটন ফোন ঠিক মতো চালাইতে পারতাম না। মানে কিভাবে কি ডিলিট করতে হইবে ওইটাও পারতাম না। তাইলে মানে আমি মানে আম্মুরে জানায় কথা যাই বলতে হোক, পারতেছিলাম না, না জানায়ও কথা বলতে পারতেছিলাম যাই না। হোক ওই সময়টা হচ্ছে ভুল বোঝাবুঝি হয় হোক, যেভাবেই হোক ওর সাথে কথা না বলতে পাইরা আমার মাথা টাথা গেছে খারাপ হয়। পরে তো আমি গালাগালি করছি, তারপরে অনেক রকমের কথা বলছি। যাই হোক, এরপরে আমরা যে সময় বরিশাল থেকে ১ মাস বেড়াইছি আমার খালামুনির বাসায়। পরে মানে আমাদের যত আত্মীয়স্বজন ছিল, আমার গ্রামের বাড়ি বরিশাল। ওখানে আমরা ঘুরে টুরে ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে যেহেতু আমার সাথে অনেক মিসবিহেভ করছে, আমার মনে কষ্ট যে একটা মানুষের জন্য আমি সবকিছু করলাম, সে আমার সাথে এত মিসবিহেভ করলো। এই কারণে আমার মামা তখন, আমার মামার ব্যাপারে আপনারা আগের পার্ট দেখলেই জানতে পারবেন। উনি একটা ভালো একটা ছেলে ঠিক করে, তার দৃষ্টি মতে সেই ছেলেটা খুবই ভালো। আমারও দেখায়, আমি দেখি ওরকম ভাবে কথাবার্তা ওরকম হয় না, আমি জাস্ট দেখি। তারপর আমি ওই বিয়েতে রাজি হয়ে যাই। রাজি হওয়ার পরে ওই ছেলেটা যেদিন আমারে দেখতে আসে, তার আগের দিন আমার ওই যে মানে ডিভোর্স দেওয়ার যে ব্যাপারটা, ওর ডিভোর্স দেওয়ার জন্য কাজীর কাছে নিয়ে যায়। কিন্তু আমরা যারা হইলো যে এই এই জিনিসটা অনেকেই জানে না, আমরা মেয়ে মানুষ কিন্তু ইসলামিক দৃষ্টিতে ডিভোর্স দিতে পারি না স্বামীরে। স্বামীর আমাদের ডিভোর্স দিতে হয়, আমরা ডিভোর্স চাইতে পারি। কিন্তু তখন তো আমি আর ওই ব্যাপারটা জানতাম না। পরবর্তীতে আমি এই ব্যাপারে অবগত হইছি। তো ওই জায়গায় যাইয়া ওই কাজীর মাধ্যমে আমারে এরকম টাইপ কলেমা পড়ায় যে আমি উমুকের মেয়ে, উমুক সাক্ষী দিচ্ছি যে আমার স্বামী রূপস রাকিব ছিল, ওনার সাথে আজ থেকে আমার কোনো বৈবাহিক সম্পর্ক নাই, আমি এই সম্পর্ক থেকে চলে যেতেছি। মানে এরকম টাইপ তবা পড়ানো হয়। কিন্তু ওই জায়গায় ইসলামিক কোনো ছুরা টুরা বা কোনো কিছুই ছিল না। কিন্তু আমি যতটুকু জানি মেয়েরা তালাক দিতে পারে না, স্বামীর কাছে আর তালাক আমি চাইতে পারে, আর স্বামী যদি তালাক দেয় তাহলেই সে তালাক প্রাপ্ত হয়। আর আমি জানি না যে ওইখানে নিয়ে যাওয়ার পরে এগুলা হচ্ছে। আমার সাথে তো মানে ওইভাবে ঠিকঠাক আর মতো না, কথাই বলতে। ঠিকঠাকই তখন আমার সাথে ওর সাথে মানে টোটালি যোগাযোগ কম। পরে এই সময় আমার একটা ভাবি ছিল, আখি ভাবি নাম, উনিও ছিল। আর আমার ওই বোন ছিল না। পরে হইলো যে আমার মা ওই মানে কাজীর কাছ থেকে নিয়ে যেয়ে আমার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যেয়ে এইটা হইলো যে সব থেকে বড় ভুল করে আমার আম্মু। ও আম্মু তখন ওরে মানে জ্বালানোর জন্য, তখন মানে আমি তো কান্না করতেছি, তখন ওরে জ্বালানোর জন্য হইলো যে ওরে কল করে। কল মানে আম্মু ভাবছিল কি ও আবার গালাগালি করবে, তাহলে আমার যতটুকু মায়া মহব্বত ছিল যতটুকু চইলা যাবে। কিন্তু তখন ও একটা এমন কথা বলে যেটা শুনে আসলে আমি ফিল করতে পারি যে না, এই মানুষটা আমারে অনেক ভালোবাসে। তখন ও বলে, ও আম্মু আরে বলে তোরে তো মারিয়া তালাক দিয়ে দিবে। তখন ও মানে কান্না কইরা দিয়া এই কথাটা বলে যে আচ্ছা আমি নইলে তোমার মেয়েরে ভালোবাসি নাই, তুমি তো তোমার মেয়েরে ভালোবাসছো, তুমি জানো না ও আমার কতটা ভালোবাসে, তাহলে তুমি জাইনা শুইনা কেন ওরে টর্চার করতেছো। এই কথাটা আমি সারাটা রাত, সেদিন সারাটা রাত ভাবি। পরের দিনও সারাদিন ভাবি। বিকালের বেলা আমি একটা বোরকা ছিল আমার, যে বোরকাটা আমার মামা আমাকে কিনা দিছিল,
ওই বোরকাটা একটা ছিঁড়া মানে একটা আমার আম্মুর একটা ভ্যানিটি ব্যাগ ছিল যেটার কোনো চেইন ছিল না, ওই ব্যাগটার ভিতরে নিয়ে আমি বাইরে আসছি। তো বাসার আশেপাশের মানুষ আমার জিজ্ঞাসা তুমি কই যাইতেছো, মানে আমি বলছি কি আমি একটু বাইরে যেতেছি, কারণ আমি মানে একটা একটা সেলোয়ার আর অন্য একটা জামা, মানে সেলোয়ারের জামাও না, ওরকম ভাবে একটা উল্টা সেলোয়ার একটা জামা একটা জুতা মানে কোনো রকম ভাবে বেরিয়েছি, কেউ ভাবতেই পারে না আমি এভাবে চইলা যাব। পরে আমি বাইরে বাইরে ওরে একটা অন্য মানুষের নাম্বার দিয়ে কল দিছি। পরে ও আমার বিকাশে টাকা পাঠাইছে, টাকা তাই না বিকাশ তুমি টাকা হুম। পাঠাইছিল না? ও হ্যাঁ, তারপরে হইলো যে আমার আব্বুর একটা বাটন ফোন ছিল, ওই বাটন ফোনটা আমি নিয়ে যাই। তারপর ওই ফোন দেওয়ার সাথে যোগাযোগ করতেছিলাম আর ওই পারে বাস স্ট্যান্ডে যেয়ে আমি বোরকাটা পইরা নিই। এইভাবে আমি যেই সময় মানে বাস থেকে আইসা নাটোরে পৌঁছাই, ওরে দেখে আমি তখন অনেক আবেগে আপ্লুত হয়ে যাই। পরে তো বাসায় চইলা আসি। এরপরে আসলে আমার জীবনে সবথেকে কঠিন স্ট্রাগেলের সময়টা শুরু হয়। কারণ ওই সময় মানে আমি আমার বাবা, মা, মামা সবাই আমার উপরে অনেক রাগ কইরাছে, যাদের ছাড়া আমি আমার জীবনটা কল্পনা করতে পারি নাই। তাদের সাথে আমার কোনো মানে মাসের পর মাস কথাই হইতো না। আর ওই সময় আমার মানে শ্বশুরবাড়ি যেহেতু ওরা গ্রামে থাকে, ওই সময় আমার একটা জিনিস নিয়ে প্রবলেম হইতো যে আমি প্রচণ্ড লেট করে উঠি। আমি চাইলেও মানে সকাল সকাল উঠতে পারতাম না, চেষ্টা করার পরেও পারতাম না, তারপরে কোনো কাজ টাজ পারি না, এইটা নিয়ে আর প্রচণ্ড সমস্যা হইতো। কিন্তু ওই সময় আমারে অনেক সাপোর্ট করতো আমার স্বামী। এইভাবে একদিন ঝামেলা হইতে হইতে ওর সাথে আর আম্মুর একটা গ্যাঞ্জাম বাইঞ্জা যায়। কারণ আমি তো অত বেশি মানে মানে সংসারে যে পলিটিক্স হয় ওইটা তো আর আমি বুঝি না, কিন্তু ও তো বড়, ও অনেক কিছু বুঝে। ওর সাথে এরকম ঝামেলা বাইজা যায়, ঝামেলা বাঁধার পরে আমরা আলাদা হয়ে যাই। যেই আলাদা হওয়ার সিদ্ধান্তটাও আমার ছিল না, টোটালি ওর সিদ্ধান্ত ছিল। এরপরে তো আলাদা যেই সময় হয়ে যায়, পুরা রান্না বান্না সবকিছু, একটা সংসারে তো তুলনামূলক কম কাজ না, যতই আমরা দুইজন হই, ঠিক না বলো? ওই কাজগুলো তো আর আমি পারতাম না। আসলে ঝগড়া লেগে যে আমরা আলাদা হয়ে গেছি, এর মধ্যে আমার মা আবার গেছে হচ্ছে আমার বাপের সাথে ঝগড়া লাগা হচ্ছে আমার নানার বাড়ি। যাওয়ার পরে মোটামুটি 1 মাসের মতো আর আসেই নাই, আসবে না, কয় যে আর আসবো না, মানে আমার মা বাপের সাথে সব সময় ঝগড়া লেগেই থাকে। তো এর মধ্যে হচ্ছে ও আবার মানে কোনো রান্না বান্না জীবনে কখনো কোনো দিনও করে নাই, ছোট্ট মানুষ না, বুঝেন নাই। এখন কি যে একটা অবস্থা, ও ঠিকঠাক মতো রান্না করতে পারে না, আমিও তো রান্না পারি না। এখন কি কি দিয়ে কি করবো? পরে দুইজন মিলে কোনো রকমের মানে খালি খাওয়া গেলে হয় এই রকমের টুকটাক হচ্ছে রান্না বান্না আমরা করা শুরু করি। পরে আস্তে আস্তে ও বুঝতে শিখে যে কিভাবে রান্না করতে হয় নিজে নিজে। আপনারা ভাবতেও পারবেন না আমি যে সময় প্রথম প্রথম রান্না শিখি এত অদ্ভুত অদ্ভুত কাজ করতাম। ওই যে পাতা থাকে না চুলা দিয়ে রান্না করে, ওই পাতা আমি বিছনার উপরে আইনা শুকাইতে দিতাম। তারপরে মানে ঘটনাটা হয়েছে কি আমি বলি, আমাদের ওইখানে হচ্ছে ওই সময় আমাদের গ্যাসের চুলা টুলা বা ইলেকট্রিক চুলা এরকমের কিছু নাই, মানে গ্রামের বাড়িতে তো লাকড়ি দিয়ে রান্না করে। তো আমার মায়েরা হচ্ছে ওই যে লিচুর বাগান আছে, লিচুর বাগানের পাতা তারপরে ডালপালা এগুলা দিয়ে হচ্ছে রান্না করে। তো তো কি করছে একদিনও ও হচ্ছে আমি ঝাইতে গেছি মানে ওই যে পাতা। লিচুর বাগান আছে, লিচুর বাগান থেকে ও হচ্ছে পাতা সব গুছাইছে, শুকনা পাতা গুছাইয়া হালকা হালকা ভেজা আছে, ওই পাতাগুলো বস্তায় ভরছে, ভইটা কি করছে বিছানা আছে না, বিছানার উপরে আইনা শুকাইতে দিছে। মানুষ হচ্ছে বাইরে রোদে শুকাইতে দেয়, ও বিছানার উপরে শুকাইতে দিছে। পরে আমি যে সময় এটা শুকাইতে দিতেছি আমার একটা বড় যা ছিল উনি দেখতে পাইছে, দেখতে পাইয়া আমারে বলছে যে এইভাবে শুকাইতে হয়। পরে আমি ওইভাবে শুকাইতে দিতেছি। শুধু এইটাই না, এমন কোনো দিন নাই যেই দিন আমার ঘরে ভাত পুড়তো না আর জিরার তরকারি হইতো, মানে তরকারির থেকে জিরা বেশি দিয়ে দিতাম। মানে কি একটা অবস্থা, পুরা ঘরে হাঁড়ি পাতিল ছড়ায়া ছিড়ায়া থাকতো, মানে এর কোনো বিকল্প নাই যে এই কাজগুলো যে করতাম, মানে এইটার সর্বনাশের মাথায় বাড়ি করে দিতাম একেবারে। পরে মানে মাঝে মাঝে ওর মা কল দিত দিয়া, মানে ওই যে ও পালায়া আইছে নিয়ে গেছে, পরে ও আবার পালায়া চইলা আইছে। এখন আমারে খালি বলতো যে কাজটা তুই একদমই ঠিক করস নাই, তো তো আমি পাঠাইতামই, কিন্তু আমি তো মানে ও চইলা আইছে ওই সময় বলতেছে আমি পাঠাইতামই, তুই আইসা নিয়ে যাবি, কথা ছিল তুই আইসা নিয়ে যাবি। তখন আমি বলি আসলে কথা ছিল তো 1 সপ্তাহ পরে নিয়ে আসার, কিন্তু তোমরা তো কথা রাখো নাই গো। আসলে দোষটা কিন্তু আমার ছিল না, তো দোষটা কিন্তু তাদেরই ছিল, কারণ আমার 1 সপ্তাহ পর নিয়ে আসার কথা ছিল, কিন্তু ওরে নিয়ে বরিশাল চলে গেল। আবার বরিশাল থেকে আসার পরে আমি বলি যে আসবো, আমি আসবো, তখন বলে যে তোর ফ্যামিলি নিয়ে আসে, কারো হাবি যাবি মানে এমন এমন কিছু শর্ত দিত যে শর্তগুলো আসলে পূরণ করা সম্ভব না। কারণ আর ফ্যামিলি যাইবেই না আমার ওই জায়গায় কখনো, এটা একটা চরম বাস্তবতা, যার ফ্যামিলি নিয়েও কখনো যাইতেই পারবে না। এরপরে গেছে কিছুদিন যাওয়ার পরে আমার হইলো যে আম্মু হঠাৎ করে একদিন মানে কোনো প্রিপারেশন ছাড়া কোনো কিছু ছাড়া হঠাৎ করে একদিন একটা বোরকা পইরা একটা ব্যাগ নিয়ে, মানে মার মন তো মানে অনেক হয়তো বা আমার জন্য খারাপ লাগতেছিল, এই কারণে চইলা আসছে।
আসার পরে ওদের বাসার সামনে একটা খাম্বা আছে, খাম্বা ধইরা দাঁড়ায় আছে। পরে আমার এই মানুষ এসে বলতেছে কি, আমার ননদের ছোট ছোট ননদ ছিল, বলতেছে তোমার আম্মু আসছে। আমি প্রথমে বিশ্বাস করি না, পরে যাই দেখি ও মা সত্যি আইছে। পরে আমি রাস্তার উপর যাইয়া দেখে তো অবাক হয়ে গেছি। পরে আম্মুরে যা ঘরে নিয়ে আসছি, এখন ওদের মানে এই জায়গার বিকল্প মানে কাজকর্ম অনুযায়ী ওই জায়গা থেকে ওই 5 টাকা চানাচুরের প্যাকেট, বিস্কুট টিস্কুট মানে ইনস্ট্যান্ট যা পারে তা দিয়ে আপ্যায়ন করার জন্য দিছে। আম্মু কি করছে, আইসা হইলো যে আমি বস্তা দিয়া আমি চুলায় তরকারি বসাইছি, যেহেতু আমি তখন একা, তখন আমি তাড়াতাড়ি করে গেছি তরকারিটা লাগতে। আর এর মাঝখানে কি হয়েছে আমি জানি না, এটা রূপস বলবে। না, ঘটনা হয়েছে কি আমি জানি না যে ওর মা আসছে, তো হুট করে ও শুক্রবারের দিন ছিল, ও বাসায় ছিল। হয়। এখন ও হচ্ছে গেছে রাস্তার উপর যায়, দেখে হচ্ছে ওর মা আসছে। পরে আমি তখনও জানি না, পরে হুট করে কই থেকে আসলো, আসার পরে আমাদের মনে করেন যে একটা ঠাস করে মজার ছলে চর মারছে। মারার পরে বলতেছে তোরা কি আমার সাথে কাজগুলা করো সেগুলা কি ঠিক করো, সরে হচ্ছে তুমি পাঠাইতে কই পাঠাস না, হাবি যাবি। তো এর মধ্যে আমি আর কিছু মনে করি না, আমি বুঝতে পারছি যে আমাদের হচ্ছে মজা সরে চর চর মারছে, মানে ভালোই জোরেই মারছে। পরে হচ্ছে ওর করলাম, ওরে একটু আপ্যায়ন তো করা লাগে, হুট করে চলে আসছে ইনস্ট্যান্ট। পরে হচ্ছে একটা পাশের মুদিখানার দোকান থেকে হচ্ছে চানাচুর বিস্কিট এগুলা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটা টেবিল, আমাদের টেবিল নাই তো হচ্ছে একটা কাঠের চেয়ারের উপরে ওই যে বড় স্টিলের প্লেটগুলো আছে না, ওই যেগুলো আপনারা মাছ টাছ কাটতে পারেন বা অনেক বড় বড় মানে পিঠা টিঠা বানাইলে সাজায় রাখেন, ওরকম একটা প্লেটে ছোট ছোট ফ্রিজে সবকিছু সাজায় দিছে, কলা টলা, তারপর বিস্কুট চানাচুর এইসব। ও ওর হচ্ছে ওর মায়ের সাথে আরেকজন ছেলে মানুষ নিয়ে আসছে, ওইটা হচ্ছে ওর আঙ্কেল হয়। তো আমি ওই আঙ্কেল হয় আমি কখনো দেখি নাই, কাউরে আনে নাই, ওদের এলাকার ভ্যানালা কোন জায়গা থেকে জানি আমদানি করছে, হ্যারে নিয়ে চলে আইছে। না আমারে যে বললো যে এটা পুলিশ, ওই পুলিশ হুদাই চাপা মারতাছে, কোনো আঙ্কেল টাঙ্কেল না, আমি চিনি নই বেড়ারে। ও যাই হোক, আমারে কইতেছে হচ্ছে এটা পুলিশ, এটা আমি পুলিশ নিয়ে আইছি সাথে কইটা। এখন আমি তো জানি না গো, কারণ বলতেছে করে আমি খাবার দাবার দিছি, করছে যে না খাবার দাবার খাবো না, আমি হচ্ছে ওরে নিয়ে যাব। পরে আমি কইতেছি আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও, সমস্যা নাই গো, তুমি একটু বসো, এইমাত্র আসছো, একটু খাবার দাবার খাও। আমি কিন্তু জানি না দিকে কি হইতাছে, এই খাবার দাবার খাও। তখন হচ্ছে ওই যে ছেলেটা আসছিল সাথে, এখন উনি বলতেছে না আমরা এখন খাওয়া দাওয়া করবো না, আমরা চলে যাবো, পরে একটু রেডি করাইয়া দাও। তে এটা কোনো কথা, এত দূর থেকে ঢাকা থেকে নাটোরে আসছে, একটু বসবে আর আজকেই যাওয়া লাগবে, আর কোনো মানে আছে? মানে আমি তো বুঝতেই পারতেছি যে এখন জোর জবরদস্তি করে ওরে নিয়ে যাইতে চাচ্ছে। মানে একটা স্বাভাবিক মানুষ আসার পরে মানে বোঝেন নাই যে আত্মীয়র বাড়িতে বেড়াইতে আইছে, একটু থাকবো, ঘুরবো ফিরবো, 2-1 দিন করবো, সুস্থ স্বাভাবিক যে একটা সম্পর্ক আছে ওই রকমের না। মানে আসছে আইসা 1 মিনিটের মধ্যে নিয়ে চলে যাবে, এটা নিয়ে 2-1 কথা তর্ক হইতে হইতে ওর মা কি করলো, ওই খাবার দাবারগুলো সব ফালাই দিল, দিয়া বলতেছে আমি এখন জোর কইরা নিয়ে যাবো। ওরে কইতেছে তুই রেডি হ, আমি তোরে নিয়ে এখন নিয়ে চলে যাবো। পরে একটা ঝামেলা হয়ে গেল। পরে পাশে হচ্ছে আমাদের ওই একটা খাট বানানোর জন্য কাঠ রাখা ছিল, পরে আমার মাথা টাথা গেছে সেই রকমের গরম হয়। পরে হচ্ছে আমি ওই কাঠটা নিয়ে মানে এমনিতে রাগের মাথায় মানে আমি তো বাড়ি দেব না, পরে ওই কাঠটা নিয়ে মানে সেই রকমের করছি যে হ্যাঁ তুই আমার বাসায় এসে এমন করস, তুই হচ্ছে সব সময় আমার সাথে এমন ব্যবহার করছিস। মানে ওর কি মানে ওই সময় আমি আবার ঘরে ঢুকেছি, মানে আমার আবার সেই রকমের অভদ্র মনে করে নিয়ে মানুষ তো এমনি। আমার মাই ওর সাথে দিতে চায় না, ওর ঘর বাড়ির অবস্থা মনে করেন একেবারে মিডল ক্লাসের থেকেও খারাপ। এরপর ও যায় শাশুড়িরে মারতে, এই তো শাশুড়িরে মারতে গেছে ভাই। মানে তখন তো আমি জিনিসগুলো বুঝতাম না, এখন তো বুঝি যে ও কত বেয়াদবি করছে। পরে ঠাস করে ওর বড় ভাই কোন জায়গা থেকে চলে আইলো, সবাই মিলে ঘর থেকে আম্মুরে ঠাস করে বাইক করে দিয়ে মানে অক্ষত ভাষায় গালাগালি, এলাকার মানুষ। আমি ওইখানে কি করব বলেন, মানে আমি একটা ছোট্ট মানুষ, এখন আমার তো মানে রাগ আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি রে ভাই, বাসায় কেউ নাই, হুট করে আসছে, আসার পরে একটু বসবে, খাওয়া দাওয়া করবে, সবাই আসবে। যদি সুষ্ঠুভাবে বেড়াইতে নিয়ে যাওয়ার কথা থাকে তাহলে বলবে যে আচ্ছা 2-1 দিন থাকি, তারপরে ওরে নিয়ে যাবো, তারপরে আবার নিয়ে আসি। আমার ছোট বোন আবার রাখতে আসছে, ঠিক আছে উনি না জানে এই জিনিসটা হয়তো বা আমি তো ছিলাম না, কিন্তু আমার কাছে মনে হয় না জানাই আয়সা নিয়ে যেতে চাই হঠাৎ করে, মানে ব্যাপারটা বুঝের মাধ্যমে বলা যেত, যেহেতু আগে একবার কথা দিয়ে কথা রাখে না, এই কারণে বিষয়টা ঝামেলা হয়েছে। আমি তো জানি যে এবার নিয়ে যাচ্ছে, এবার নিয়ে যাওয়ার পরেও আসতে দেবে না, কারণ সম্পর্কটা তো স্বাভাবিক না। পরে এটা নিয়েই মানে মূলত ঝামেলা হয়েছে। ওর মানে ওর ফ্যামিলি তো কেউ ছিল না তখন, আর একটা বড় ভাই আছে, উনি আইসা মানে এইভাবে বলতেছে আমার তোর মেয়ে দেখাইতে আইছে এই জায়গায়, আমার ভাই কি চলে দিতে গেছে, এইভাবে বলতেছে। আর এলাকার মানুষ যেভাবে পারতেছে সেইভাবে অপমান করতেছে, মানে বুঝে নিত একটা এলাকার মানুষ যে সময় একটা গ্যাঞ্জাম হয় আর এলাকার মানুষ চলে আসে, একটা মানুষ থাকলে ওই জায়গায় কত পরিমাণে কোণঠাসা হয়। আচ্ছা তুমি কি মানো এটা আম্মুর সাথে অন্যায় করা হয়েছে বলো?
হ্যাঁ, অন্যায় করা অবশ্যই হয়েছে, কিন্তু এলাকার মানুষ তো আর ওইটা ভালো মন্দ বুঝবে না। মানে এলাকার মানুষ চাই একটা গন্ডগোল সৃষ্টি করতে, যে সময় ওর নামে খোঁজ খবর নিছে আম্মু এলাকায় এসে, সে সময় ওর নামে বাজে কথা বলছে, এখন চাইতেছে একটা মানে গ্যাঞ্জাম করতে। আর ওই জায়গায় আমি একটা বোধাইকান্ত, কারণ ওই সময় আমার মাথায় বুদ্ধি ছিল না, 12 বছর বয়সে অপায় পা দিছি। আমি আমার মার পাশে না দাঁড়ায় দাঁড়ায় মনে করেন আমি ওই জায়গায় যাই ঘরে যাই বসে আছি, কারণ সবাই আমার বলছে তুমি এই জায়গায় আইসো না। আচ্ছা, বাকিটা পরের পর্বে বলবো।